হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জন্য 2026 সালে রিলিজ হওয়া একটি নতুন কে ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটি হলো পারফেক্ট ক্রাউন। শুরুতেই আমাদের দেখানো হয় জোসেন ডাইনাস্টিতে কোরিয়া কেমন ছিল আর এখন কেমন মডার্ন হয়ে গিয়েছে। এবার আমাদের একটা স্কুল দেখানো হয়, যেটাকে প্রথমে নোবেল ফ্যামিলির বাচ্চাদের জন্য বানানো হলেও এখন এখানে সবাই পড়তে পারে। যাই হোক, আজ স্প্রিং সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয়েছে। মিনসিওক নামের একটা ছেলে তার রেজাল্ট দেখে বলছিল, তাহলে আমাকে টপকে সে আবারও প্রথম হয়ে গেল। এবার আমরা প্রথম হওয়া স্টুডেন্ট হুইজুকে দেখতে পাই, যেও তার রেজাল্ট চেক করতে আসে আর মিনসিউককে বলে, বাহ তুমি তো দেখো আবারও সেকেন্ড হয়ে গেলে। মিনসিউকের ইমেজে লাগে, তাই সে এবার হুইজুকে বলে, একে তো এটা রয়্যাল স্কুল, তার উপর তুমি বাইরের মানুষ, আবার আমাকে কথা শোনাচ্ছ। তোমার চিফ অ্যাটিটিউড দেখে তো আমি অবাক হয়ে যাই। পরের সিনে হুইজু প্রিন্সিপালের অফিসে গিয়েছিল। এখানে প্রিন্সিপালও তাকে বকছিল ফার্স্ট হওয়ার জন্য, কারণ এটা হচ্ছে নোবেলদের স্কুল। এরপর তাকে খোঁচা দিয়ে না জায়েজও বলে। হুইজু জানতো এটা সত্যি, তাই তার মনটা খারাপ হয়ে যায়। এই সমস্ত কিছু অতীতের সিন ছিল। এবার বর্তমানে হুইজু মিটিংয়ে সবাইকে অনেক বকাবকি করছিল। সে আসলে কেসেল বিউটি নামের এক কোম্পানির সিইও ছিল, আর তাদের হঠাৎ করে সেলস ড্রপ যাওয়ার কারণে সে সবাইকে বকা লাগাচ্ছিল। বড় একটা কোম্পানির সাথে তাদের ডিল সাইন করার কথা ছিল, কিন্তু তাদের সেলসের এমন খারাপ অবস্থা দেখে ওই কোম্পানিও মানা করে দিয়েছে। তখনই সেখানে হুইচুর সেক্রেটারি দহি চলে আসে আর হুইচুকে তাড়া দিয়ে বলতে থাকে, জলদি উঠো, হাতে আর সময় নেই। হুইজু বলে, কিন্তু আমার এখনো কাজ বাকি। দহি তাকে আবারও তাড়া দিচ্ছে দেখে হুইজু রেগে বলে, হ্যাঁ আমি জানি, আমার কিংয়ের বার্থডেতে যেতে হবে, যত সব ফর্মালিটি। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে তার এমপ্লয়ীদের বলে, সন্ধ্যায় আমি কিছু একটা করব। এবার আমরা আমাদের মেইন লিড লিয়ানকে দেখতে পাই, যে ছিল রয়্যাল ফ্যামিলির গ্র্যান্ড প্রিন্স। পাশাপাশি তার একটা বিশেষ ক্ষমতা ছিল, যে যখন কিংবা কুইন অনুপস্থিত থাকবে বা কোনো কারণে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, তখন তাদের হয়ে লিওন সিদ্ধান্ত দিয়ে দিতে পারবে। যাই হোক, এবার বাইরের সার্ভেন্টরা তার গোসল শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে তার সেক্রেটারি হিউইউন চলে আসে আর বাকিদের বলে দেয় যে তোমরা যাও, আমি তাকে নিয়ে আসছি। পরে ভিতরে গিয়ে সে লিওনকে জিজ্ঞাসা করে, আপনি কিংয়ের জন্য কোনো গিফট কি চুজ করেছেন? তবে লিওন তার দিকে রাইফেল তাক করে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছি। তাছাড়াও শিকার থেকে আসার পর আমি এখন অনেকটাই ক্লান্ত, এখন আমি কোনো অনুষ্ঠান নিয়ে কিছু শুনতে চাই না। এবার আমরা সন্ধ্যার সিন দেখে, যেখানে রয়্যাল ফ্যামিলির এবং অন্যান্য বড় বড় ফ্যামিলির সদস্যরা কিংয়ের বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য চলে এসেছে। এখানে অনেক মিডিয়া ছিল যারা তাদের ছবি তুলছিল। কিছুক্ষণ পর সেখানে হুইচু চলে আসে। তাকে রেড ড্রেসে দেখে তো সবাই তার ছবি তুলতে থাকে আর সেও একের পর এক পোস্ট দিতে থাকে। একটা রিপোর্টার বলে, হুইচুন কি আসলে রেড ড্রেস পরে এখানে এসেছে? আর একটা রিপোর্টার বলে, তাই তো দেখছি, তবে যাই বলো তাকে অনেক বেশি সুন্দর লাগছে। এদিকে হুইচুর টিম সেও পার্টিতে কোন ব্যাগ, কোন ইয়ারিং, রিং, জুতা, কোন ড্রেস কি পরে গিয়েছে সমস্ত কিছু নিয়ে আর্টিকেল লিখতে থাকে আর সেগুলো ধুমধাম পরে সোল্ড আউট হয়ে যেতে থাকে। পরের সিনে হুইজু যখন পার্টিতে ছিল, তার পিছনে 3টা মেয়ে তার নামে খারাপ খারাপ কথা বলছিল। যে একটা মেয়ে বলে, তো ও তো নাজায়েজ, 10 বছর পর্যন্ত কেউ জানতোই না যে ওর জন্ম হয়েছে। এসব শুনে অনেক রাগ হয়, তাই সে তার হাতের গ্লাসটা ভেঙে সেটা তাদের দিকে দেখিয়ে স্মাইল করতে থাকে। তারা তো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে তার ভাই তাইজু চলে আসে আর তাকে ক্যাসেল বিউটির সেলস ড্রপ নিয়ে কথা শোনাতে থাকে আর বলে, তোমার থেকে তো আমিই ভালো, আমার কোম্পানি সবসময় টপে থাকে। হুইজু খুবই ভালোবাসার সাথে তার ভাইয়ের টাই ঠিক করে দেয় আর বলে, আমার ক্যাসেল বিউটি তো কখনই তোমাকে টপে চলে গিয়েছে। তখনই কিছু মেরিসরা সমস্ত গেস্টদেরকে ভিতরে গিয়ে ডিনারে বসতে বলে। পরের সিনে আমরা কিং লিওনকে দেখতে পাই, যে আসলে একটা বাচ্চা ছিল। পাশেই তার মা কুইন মাদার আইরান বসেছিল। একটা সিট বাদে সমস্ত সিট ফিল আপ হয়ে গিয়েছে। সবাই লিয়ানের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেও সেখানে পৌঁছে যায়, যাকে দেখে লিওন তো অনেক বেশি খুশি হয়। তবে আইরাং তাকে বকা দিয়ে বলে, তুমি হ্যান্ডবুক এমন ভাবে কেন পড়ে এসেছো? লিয়ান বলে, কারণ কিং বলেছে এমন ভাবে পড়লে আমাকে ভালো দেখা যায়। আইরাং আরো কিছু বলতেই যাচ্ছিল, লিয়ান বলে, লেকচার পড়ে দিন।
সবাই এখন খাবারের জন্য বসে আছে। পরের সিনে দেখি কিং তার উইশ লিখছিল, যেখানে সে লিখে আমার মা যেন সবসময় খুশি থাকে, আমার আঙ্কেল যেন সবসময় খুশি থাকে, আর সমস্ত মানুষও যেন খুশি থাকে। এরপর ওই কাগজটা নিয়ে একটা বিশেষ রিচুয়াল করা হয়, যেটা দেখতে প্রথমে হুইজু তারপর লিওনও চলে আসে। আসলে এটাও অনুষ্ঠানেরই একটা পার্ট ছিল। পরের সিনে আমরা প্রাইম মিনিস্টার জিংবুকে দেখতে পাই, যে ক্যাসেলের মানুষের সাথে কথাবার্তা শেষ করে কুইজুর কাছে আসে, যে তখন তাকে পিঙ্ক ড্রেস পরার জন্য টিজ করতে থাকে। আসলে তারা একে অপরকে আগে থেকেই চিনত। জিংবু বলে, এসব বাদ দাও, তোমার ভাই তাইজুকে তো পার্টিতে দেখলাম, তুমিও এসেছো? কুইজু বলে, হ্যাঁ আমিও এসেছি, তবে কেউই জানে না যে তাইজু আমার ভাই, কারণ আমি তো না যাইজ। তখন জিঙ্গু বলে, তুমি রেড ড্রেস পরে কেন এসেছো? কুইজু বলে, এটা তোমার ভালো লাগেনি? জিঙ্গু বলে, না না, সে ব্যাপার না, তোমাকে ভালোই লাগছে, তবে তুমি জানো না এই প্যালেসের রেড ড্রেস পরা আসা বারণ। কুইজু বলে, আরে বাদ দাও তো। তখনই জিউঙ্গুর কাছে লিয়ানের সেক্রেটারি হিউন এসে বলে যে লিয়ান তার সাথে দেখা করতে চায়। পরের সিনে জিয়ং লিয়ানের কাছে চলে আসে, যে তাকে বলে, ডিনারের সময় তোমাকে তো অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক মেয়েরাই তোমার দিকে তাকিয়েছিল। জিয়াং বলে, আরে তেমন কিছু না। লিয়াং বলে, হ্যাঁ তেমন কিছুই, তবে তোমার থেকে আমাকে আরো বেশি সুন্দর লাগছিল, আর পার্টির অর্ধেকের বেশি মেয়েরা আমার দিকে তাকিয়েছিল, মনে হয় খুব শীঘ্রই আমাকে বিয়ে করে নিতে হবে। জিউঙ্গু বলে, তুমি কি সত্যিই বিয়ে করবে? লিওন বলে, হ্যাঁ, বিয়ের পর এই প্যালেস ছেড়ে আমাকে চলে যেতে হবে, তখন আমার সমস্ত দায়িত্ব তোমার কাঁধে গিয়ে পড়বে। কিং এখন অনেক ছোট, তাই সমস্ত কিছু তোমাকেই সামলাতে হবে। জঙ্গু বলে, ক্ষমা করবে, কিন্তু আমার মনে হয় না আমি এত কিছু হ্যান্ডেল করতে পারবো। লিয়ান বলে, তাহলে আর কি, নিজের বুদ্ধি খাটাও আর আমার বিয়ে আটকানোর প্ল্যান করো। এই বলে চলে যায়। জিউঙ্গু বিরক্ত হয়ে বলে, আগে বললেই তো পারতো যে বিয়ে করতে চায় না, সব সময় কথা ঘুরাতেই থাকে। এদিকে হুইজু নেটওয়ার্কের খোঁজে ঘোরাঘুরি করছিল, তখনই লিওন তাকে দেখে ফেলে আর বলে, তুমি কে? হুইজু বলে, ক্ষমা করবে না, আমি ভুল করে এখানে চলে এসেছি। লিয়ান বলে, আমি জিজ্ঞাসা করেছি তুমি কে, তোমার নাম কি? হুইজু বলে, আমি হুইজু, আর আমি রয়্যাল ফ্যামিলির কেউ না। লিয়ান বলে, রয়্যাল ফ্যামিলির মেম্বাররা ছাড়া আর কেউ তো এদিকে আসতে পারে না। যাই হোক, আমি 3 পর্যন্ত গণবো, এর মাঝে তোমাকে চলে যেতে হবে, তাহলে আমি তোমার এই ভুল ক্ষমা করে দিব, কারণ যতই হোক তুমি আমার জুনিয়র। এই বলে সে কাউন্ট করতে থাকে। তার 3 গণার মাথায় ব্যালেন্সে বিস্ফোরণ হয়। লিয়ান হুইজুকে বলে, তুমি এখানেই থেকো। এরপর সে আগুন দেখতে চলে যায়। তবে এখানে এসে তো তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, যার কারণ আজ থেকে 30 বছর আগে এভাবেই এমন এক আগুনে তার বাবা মারা গিয়েছিল। তখনই সেখানে আয়রান এসে তাকে একটা থাপ্পড় মারে। আসলে সে মনে করছিল তার ছেলে ভিতরেই আছে, আর লিয়ান তাকে সরানোর জন্যই আগুন লাগিয়েছে। তবে তখনই সেখানে কিং কে দেখে তো আয়রান অবাক হয়ে যায়, এবার ছুটে তার কাছে যায়। পিছন থেকে হুইজু সমস্ত কিছু দেখে ফেলে যে কি করে আয়রান লিয়ানকে থাপ্পড় মেরেছিল। এদিকে জিয়ং গো তার লোকেদের বলছিল, আজকের আগুনটা অবিকল 30 বছর আগে সেই আগুনের মতো, এটা নিয়ে ভালো করে খোঁজখবর নিও আর মিডিয়াও সামলে নিও। এদিকে হুইজু দহির কাছে আসে। দহি জিজ্ঞাসা করে, তুমি এখানে যে ডিনার কি শেষ? হুইজু বলে, হ্যাঁ, আর ভিতরে তো বড় একটা আগুনও লেগেছিল। দহি বলে, গ্র্যান্ড প্রিন্স কি ঠিক আছে? হুইজু বলে, গ্র্যান্ড প্রিন্সের ফ্যান বলে মনে হচ্ছে, আমি ইনজুর কিনা জিজ্ঞাসা করবেন না। পরের সিনে গাড়িতে বসে দহি জিজ্ঞাসা করে, তুমি গ্র্যান্ড প্রিন্সকে এত হ্যাট কেন করো? হুইজু বলে, কারণ সে এটারই যোগ্য। এবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে হুইজু লুকিয়ে লুকিয়ে আর্চারি প্র্যাকটিস করতে আসে। তখনই তাকে লিওন ধরে ফেলে আর তাকে তার নাম জিজ্ঞাসা করে। হুইজু তার নাম বলে। লিয়ান জিজ্ঞাসা করে, কোন ক্লাসে পড়ো? হুইজু বলে, 9th গ্রেডে। লিওন বলে, তাহলে তুমি অনুমতি ছাড়া এখানে কি করে এসেছো? জানো না 10th গ্রেডের নিচে কেউ এখানে আসতে পারে না, অনুমতি লাগে। হুইজু বলে, তুমিও তো এখানে আছো। লিয়ান বলে, কিন্তু আমার তো অনুমতি আছে। অবাক হয়ে বলে, তুমি অনুমতি কি করে পেলে? যাই হোক, এরপরেই বলে, দেখো কাল আমার ম্যাচ আছে, যার জন্য আজ আমাকে এই তীরন্দাজে প্র্যাকটিস করতেই হতো। এরপর তাকে চাবি দেখিয়ে বলে যে এটার মাধ্যমে আমি এখানে এসেছি, আর জানো এটা আমি 9 গ্রেডের মিনসোকের কাছ থেকে চুরি করেছি। এবার বলো, সে 9 গ্রেডের হয়েও তার কাছে এটা কি করে আসলো? দেখো, তুমি রুলস ফলো করো আর যাই বলো, আমি কিছুই পরোয়া করি না। আমার শত্রু যদি ভুল পথে গিয়ে ম্যাচ জেতার চেষ্টা করে, তাহলে আমিও তেমনটাই করব।
এই বলে চলে যায়। যাক, এবার বর্তমানে আয়রান লিয়ানের কাছে আসে আর গত রাতে তাকে না বুঝে থাপ্পড় মেরে দেওয়ার জন্য ক্ষমা চায়। লিয়ান বলে কোনো ব্যাপার না। এবার আয়রান বলে গত রাতের আগুন কিং মরতে মরতে বেঁচেছে, কিন্তু তারপরও সবাই তোমাকে নিয়ে চিন্তিত ছিল। লিয়ান বলে এতে আমার কি দোষ? আয়রান বলে তোমার দোষ থাক বা না থাক আমি পরোয়া করি না, এখন তোমাকে কিং এর প্রতি তোমার লয়্যালটি প্রমাণ করতে হবে। আমি যেই মেয়েকে চুজ করব তোমাকে সেই মেয়েটাকে বিয়ে করতে হবে। লিয়ান একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, যেখানে ছোটবেলায় সে তার ফুল মার্কসের রেজাল্ট নিয়ে তার বাবাকে দেখিয়েছিল, তবে তার বাবা তো এসবের পরোয়াই করে না আর তাকে বলে তুমি কখনোই ক্রাউন প্রিন্সের রাস্তায় আসবে না। এসবের চক্করে দুইবার তার রয়্যাল টাইটেল চেঞ্জও করা হয়। যাই হোক, এদিকে হুইচুর বাবা হিউনকুককে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। সে তাকে বলে তোমার জন্য একটা ছেলে ঠিক করা হয়েছে যে যোগ্যতার দিক থেকে তোমার থেকে হয়তো বা একটু নিচু। হুইচু রেগে বলে আমি আমার থেকে নিচু কাউকে বিয়ে করতে চাই না, অন্তত তো সে আমার বরাবরের কেউ তো হবে। তখনই সেখানে তাইজু তার ওয়াইফ দায়ুংকে নিয়ে সেখানে পৌঁছে যায়। দায়ুং বলে তুমি চিন্তা করো না, ওই ছেলের ব্যাপারে ছোট থেকে ছোট ডিটেলস আমরা নোটিশ করেছি। হুইজু বলে আচ্ছা তাই নাকি, তাহলে আমার ভাইকে বিয়ে করার সময় তুমি ডিটেলস ইগনোর করেছিলে, এমন একটা লুজারকে কি করে বিয়ে করলে? তাই জো তার বোনের ওপর রেগে যায়। সন্ধ্যাবেলা লিয়ন তার সেক্রেটারিকে বলছিল আমাকে জলদি বিয়ে করতে হবে, কারণ কুইন এমনটা চায়। পরদিন হুইচ ওই বিয়ে ব্যাপারটা নিয়ে অনেকটা রেগেছিল, তাই সে তার এমপ্লয়ীদের সাথে শুধু রাগারাগি করতে থাকে, যে সমস্ত কিছু দহিও নোটিস করে। পরে মিটিং শেষে এসে হুইজুকে বলে তোমার পার্সোনাল ম্যাটারের রাগ তাদের উপর শুধু ঝাড়লে। হুইজু বলে তুমি এমনটা কিভাবে বলতে পারলে? আমি কখনো এরকম হতে পারি না। দহি বলে হ্যাঁ বুঝতে পেরেছি। এদিকে লিওন বাইরে যাচ্ছিল, তখনই তার সাং নামের একজনের সাথে দেখা হয়, যে তাকে বলে তুমি কোথায় যাচ্ছ? লিওন বলে আমি আমার প্রাইভেট রেসিডেন্সে যাচ্ছি, আমার কিছুদিন বিশ্রামের দরকার। সাং বলে তুমি এমনটা করতে পারো না, তুমি চলে গেলে কিংকে প্রোটেক্ট কে করবে? লিওন হেসে বলে আমি তো এতদিন ভেবেছি যে আমি চলে গেলেই বুঝি আপনারা আরো বেশি খুশি হবেন। পরের সিনে আয়রাং এর সাথে দেখা করে আর বলে তোমার লিওনকে থাপ্পড় মারা একদমই ঠিক হয়নি, সে ক্রাউন প্রিন্স, তার কাছে পাওয়ার আছে। আয়রাং বলে আমি জানি, আর আমার ভয় তো ওটা নিয়েই। এদিকে হুইজু বিয়ের জন্য ছেলেদের লিস্ট দেখছিল, যেটা তাকে তার বাবা পাঠিয়েছিল, তবে এখানে তার তো একটাও পছন্দ হয় না। সে দহিকে কল করে বলে এখানে তো সবাই বিজনেসম্যান, রয়্যাল ফ্যামিলির বা পলিটিক্যাল ফ্যামিলির কেউ কি নেই? তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। এদিকে লিয়ান তার বাড়িতে বসে টাইম পাস করছিল, তখনই তার সেক্রেটারি এসে বলে আমি তো আগেই বলেছিলাম হ্যান্ডবুকটা এভাবে না পড়ে যেতে, এখন দেখো সবাই আশেপাশে তোমাকে নিয়ে কি সব কথা বলছে। আমরা দেখি সমস্ত নিউজ জুড়ে লিয়ানের ড্রেস নিয়ে চর্চা করছিল, যেটা হুইজু এমপ্লয়াররাও দেখছিল। লিয়ান বলে আমি ঠিক জানতাম আমার ড্রেসটাই ভাইরাল হবে আর সবাই আগুনের কথা বলে যাবে। এদিকে দহি হুইজুর কাছে আসে, যেও তখন লিওনের নিউজটাও দেখছিল। দহি জিজ্ঞাসা করে তোমার লিওনকে কেমন মনে হয়? হুইজু লিয়ানের ছবির দিকে তাকিয়ে বলে আমি তাকে বিয়ে করতে চাই। দহি বলে পাগল নাকি, এটা অসম্ভব। হুইজু বলে কেন, আমি কি দেখতে প্রিটি না? দহি বলে ব্যাপার সেটা না, ব্যাপারটা হচ্ছে সে একটা রয়্যাল ফ্যামিলির মেম্বার আর তুমি একটা কমন, সে তোমাকে কেন বিয়ে করবে? হুইজু বলে তুমি শুধু দেখতে থাকো। এরপর মনে মনে ভাবে সে লিয়ানের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট করেছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট হিয়ন লিওনকে বলে যে তার দেখা করার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে, তবে লিওন তো সবগুলোকে রিজেক্ট করে দিতে বলে। রিজেক্ট হয়ে তো এমন খারাপ হয়ে যায়। দহি বলে আমি আগেই বলেছিলাম সে তোমার সাথে দেখা করবে না, তবে হুইজু তো হার মানে না, একের পর এক রিকোয়েস্ট পাঠাতে থাকে আর রিজেক্ট হতে থাকে। এরপর সে আবারও তাকে রিকোয়েস্ট পাঠায়, যেখানে সে নিজেকে লিয়ানের জুনিয়র বলে। হিয়ন যখন লিয়ানকে জানায় যে এবার হুইজু নিজেকে আপনার জুনিয়র বলেছে, তখন লিওন এই অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে আয়রানের কানেও সব খবর পৌঁছে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ওই হুইজু মেয়েটা কি? অ্যাসিস্ট্যান্ট বলে সে ক্যাসেল গ্রুপের দ্বিতীয় সন্তান আর সে নাকি নাজায়েজ। আয়রান বলে লিয়ানের বাড়িতে ভরসাযোগ্য কেউ আছে? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ,
সেখানকার একটা সার্ভেন্ট আমাদের বিশ্বস্ত। আয়রান বলে ঠিক আছে, তাহলে তাকে সমস্ত কিছুর উপর নজর রাখতে বলো। এদিকে হুইজু লিয়ানের বাড়িতে দেখা করতে চলে আসে। সে তো এখানে একটা রেড ইনভেলভ তাকে দেখে বলে যে আমাকে বিয়ে করে নাও। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ট্রেনিং গ্রাউন্ডে ধরা পড়ার পর হুইজু বলেছিল আমার এনিমি যদি অসৎ পথ অবলম্বন করে জেতার চেষ্টা করে তাহলে আমিও তেমন কিছুই করব। এই বলে চলে গেলে লিয়ান হাসছিল। তবে পরদিন চিন্তায় চিন্তায় হুইজুর অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। যে বড় বড় মুখ করে প্রিন্সের সাথে বেয়াদবি করে আসলাম, তখন যদি এই অপরাধে আমাকে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয় তখন আমার কি হবে। তখন একটা ফ্রেন্ড বলে জলদি এসে দেখো নোটিশ বোর্ডে কি লেখা। পরের সিনে দেখি নোটিশ বোর্ডে লেখা যে এখন থেকে ট্রেনিং গ্রাউন্ড সবার জন্য খোলা থাকবে, সমস্ত ক্লাসের বাচ্চারাই নির্দ্বিধায় সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। এবার আমরা আর্চারি ম্যাচের দিন দেখতে পাই, যেখানে রেড টিমে হুইজু ছিল আর তার টিমে জিংহো ছিল, আর ব্লু টিমে লিওন ছিল আর তার টিমে মিনসিওক ছিল। এখানে মিনসিওক তো হুইজুর নামে উল্টাপাল্টা কথা বলছিল। এসব শুনে লিওন বলে চুপ করো, যদি আর কখনো তোমাকে এমন উল্টাপাল্টা কথা বলতে শুনি তাহলে তোমার জিভ আর কান কেটে ফেলবো। এরপর ম্যাচ শুরু হয়ে যায়। সেখানে সবাই অনেক সুন্দর পারফরমেন্স দিচ্ছিল। তখন আমরা আগের কিংকে দেখতে পাই, যার পাশে প্রিন্সিপাল বসে বসে ব্লু টিমের গুণগান গাইছিল যে তারাই জিতবে। কিন্তু কিং বলে সেটা তো ম্যাচ শেষ হলেই জানা যাবে। এবার আমরা ফাইনাল রাউন্ডে চলে যাই, যেখানে হুইজু তীর মারার পর জানা যায় তাদের টিমের 110 পয়েন্ট আর ব্লু টিমের 102 পয়েন্ট, অর্থাৎ জিততে গেলে তাদের মাত্র 8 পয়েন্ট দরকার। লিয়ান তীর মারার জন্য রেডি হচ্ছিল, তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে হুইজু বলে আমাকে বিয়ে করে নাও। হুইজু বলে আমি তো ভেবেছিলাম তুমি শকড হবে, কিন্তু হলো তো উল্টো, মনে হচ্ছে আমার আগেও কেউ এখানে এসেছিল। লিয়ান পাশের গিফটের কারি দেখিয়ে বলে হ্যাঁ তেমনই কিছু একটা, মানে এর আগেও বহু মেয়ে এসে লিওনকে প্রপোজ করে গিয়েছে। সে এখানে হুইজুকে বলে ভালো করে তোমার অ্যাবিলিটিগুলো বলো, কেন আমি তোমাকে বিয়ে করব। হুইজু বলে যে সে বড় একটা কোম্পানির সিইও, তার অনেক টাকা আছে, তার ফ্যামিলি অনেক রিচ, তাছাড়া সে অনেক বেশি সুন্দরী। আরও বলে যে তুমি আমাকে বিয়ে করে নাও, কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা আলাদা হয়ে যাব, এরপর ডিভোর্সের সমস্ত ব্লেম আমি নিজের উপর নিয়ে নিব। লিয়ান বলে এসব ছাড়া আমাকে দেওয়ার মতো তোমার আর কিছু আছে। বাইরে থেকে আয়রানের মেয়ে তাদের কথাগুলো শোনার চেষ্টা করছিল। তখনই সেখানে হিয়ন চলে আসে আর বলে এটা আমাকে দাও, আমি দিয়ে আসছি, তুমি যাও। এরপর সে ভিতরে এসে দেখে হুইজু তো অনেক বেশি রেগে আছে। লিওন বলে এটা সাইডে রেখে দ্রুত বেরিয়ে যাও। ইউনু কোনো রকম ট্রেটা রেখে খালি হাতে কোনো রকম ভাগে। পরদিন দোহি এসে হুইজুকে এত খুশি রেখে বলে তুমি ঠিক আছো, এত হাসছো কেন। হুইজু বলে শয়তানটা আমাকে রিজেক্ট করে দিয়েছে। তার হ্যাপি ফেসটা মুহূর্তে পাল্টে যায়। তখনই আমাদের রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিয়ানের থেকে রিজেক্ট হওয়ার পর হুইজু এর কারণ জানতে চায়। লিয়ান বলে আমার ওয়েজ এবিলিটি আর বিউটির থেকেও বেশি কিছু চাই, যা আমার কাছে অনেক। হুইজু বলে আমার এমন কি চাই। প্রেজেন্টে এসে দহিকে বলে ওই অসভ্যটা আমার কাছে ভালোবাসা চেয়েছে। দহি হেসে বলে বাহ, আমি যেমনটা ভেবেছিলাম প্রিন্স তো তার থেকে আরো বেশি রোমান্টিক বের হলো। এটা শুনে তো হুইজু আরো রেগে যায়। এদিকে হিয়ন লিয়নকে বলছিল গত রাতে আপনি তাকে অনেক হার্শভাবে রিজেক্ট করেছেন, আর একটু নরম ভাবে বললেও তো হতো। এদিকে হুইজু দহিকে বলছিল যত যাই হয়ে যাক আমি হার মানবো না। এদিকে আয়রাং মেয়েদের ছবি দেখছিল আর বলছিল যত বেশি মেয়ে থাকবে খেলা ততই জমবে। এরপর সে হুইজুর ছবি বের করে অ্যাসিস্ট্যান্টকে বলে আমি এর সাথে দেখা করতে চাই। এদিকে হুইজু তার পিআর ম্যানেজারের সাথে ছিল, যেহেতু অনেক বেশি বয়ে ছিল। তাকে বলে যে সে লিওনকে বিয়ে করতে চায় আর লিওনের ব্যাপারে সমস্ত ডিটেলস বের করতে বলে। ম্যানেজারও হাত পা ধুয়ে কাজে লেগে পড়ে। পরের সিনে দহিকে এসে একটা পেন ড্রাইভ দেয় আর সে বলে যে এটার মাঝে প্রিন্সের সমস্ত ডিটেলস আছে, কোথায় যায় কি করে সবকিছুই এটার মধ্যে আছে। দহি পেন ড্রাইভ নিয়ে চলে আসে। পরের সিনে লিওন হর্স রাইডিং করছিল, তখনই সেখানে হুইজু পৌঁছে যায় আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি, মানলাম 2 দিন হলো কিন্তু তাও আমি অনেক মিস করেছি। এরপর জিজ্ঞাসা করে যে তুমি রয়্যাল গ্রাউন্ড ছেড়ে এখানে কেন এসেছো। লিয়ান বলে রয়্যাল গ্রাউন্ডে আমার বন্দি বন্দি মনে হয়। হুইজু বলে এখানেও আমার বন্দি বন্দিই মনে হবে। এরপর তাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে। লিয়ানও তার দিকেই তাকিয়ে থাকে, তারপর তাকে রেখে অপোজিট
ডিরেকশনে চলে যায়। পরের সিনে লিওন এক জায়গায় খাবার খেতে আসে। কিছুক্ষণ পর সেখানে হুইজু পৌঁছে যায়। পরের সিনে লিওন ড্রাইভিং করতে বের হয়, সেখানেও হুইজু পৌঁছে যায়। এরপর সে মুভি থিয়েটারে যায়, সেখানেও হুইজু ছিল। জগিং করতে গেলে সেখানেও হুইজু ছিল। লিওন তো ভেগে যায়। পরের সিনে এসে হিয়নকে বলছিল ওই মেয়ের সমস্যা কি, আমি যেখানে যাই সেইখানেই টপকে পড়ে। এদিকে হুইজু তার অফিসে ছিল। তখনই তার ভাবি দায়ং তাকে কল করে বলে আজকেই তো বাবা তোমাকে একজনের সাথে ডেটে যেতে বলেছে। পাশ থেকে তাইজু সব শুনছিল। কল কেটে দায়ং তাকে অ্যাড্রেসও পাঠিয়ে দেয়। পরের সিনে একটা এক্সিবিশন হলে আমরা তাকে ডেটে দেখতে পাই। এখানে তারা দুজন বিয়ে নিয়ে কথাবার্তা বলছিল। হুইজু এখানে একটা বিড়ালের পেন্টিং দেখে আর দেখে এটা তো লিওনের প্রাইভেট কালেকশন। সে এখানে তার ডেটকে বলছিল আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে চায় যেন তার বিজনেস আরো বড় হয়। এর মধ্যে সে আরেকটা বিড়ালের পেন্টিং দেখে যেটাও লিওনের প্রাইভেট কালেকশন ছিল। সে তার গেটকেই বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবে এর বিনিময়ে তোমার সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। তখনই সেখানে হিয়ন পৌঁছে যায় আর হুইজুর সাথে তার দেখা হয়ে যায়। রাতের বেলা হুইজু বাড়ি ফিরে যাচ্ছিল, তখন সে কল্পনা করে ওই লোকটা তাকে রিজেক্ট করে দিয়েছে। হুইজু বলে আমি জানতাম তো। এদিকে হিয়ন লিওনকে বলে আচ্ছা এমন তো নয় যে কুইন আয়রাং হুইজুর সাথে হাত মিলিয়েছে আর তার কথায় হুইজুই এসব করছে। লিওন বলে না, আমি আয়রাংকে চিনি, সে কোনো কমনারের সাথে হাত মিলাবে না। তখন হিয়ন বলতে থাকে আচ্ছা আপনার কি মনে হয় যদি তারা দুইজন ফাইট করে তাহলে কে জিতবে? আমি হুইজুর ব্যাপারে খোঁজ নিয়েছি, সে নাকি অনেক ভালো ফাইটার। এদিকে আয়রাং বসে বসে অতীতের কথা ভাবছিল। আমরা আগের কিংকে দেখি যে লিওনের বড় ভাই ছিল, সে এখানে বসে একটা চিঠিতে লিখছিল যে সে কিং এর পদ থেকে সরে যেতে চায়। সেখানে আয়রাং চলে আসে আর রেগে বলে এমনটা তুমি কিভাবে করতে পারো, প্রিন্সের কি হবে? কিং কোনো কথা না শুনে সেই কাগজে সিল দিয়ে দেয়। আয়রাং রেগে সে কাগজটা উঠে সেটাতে আগুন লাগিয়ে ওখানে ফেলে চলে যায় আর সেই কাগজের আগুন থেকে পুরো প্যালেসে আগুন ধরে যায়। কিংকে মৃত অবস্থায় বের করে আনা হয়। সেখানে লিয়ানও ছিল, যে বলতে থাকে আমার ভাইয়ের ছেলেটা কোথায়? তখনই লিয়ানের ঘুম ভেঙে যায়। সেও অতীতের এসব কিছু নিয়ে স্বপ্ন দেখছিল। সকালবেলা হিয়ন তাকে দেখে বলে মনে হচ্ছে গত রাতে ভালো করে ঘুমাতে পারেননি। এদিকে আয়রাং কিং লিওনকে রেডি করে দিচ্ছিল আর বলে লিওন 4 দিনের ছুটি নিয়েছে, এর মাঝে আমাদের তাকে দেখাতে হবে যে তাকে আমাদের কোনো দরকার নেই। এদিকে লিওনও বসে বসে লিওনের কথাও ভাবছিল আর বলে সে কি সবকিছু হ্যান্ডেল করতে পারবে। লিওন বলে চিন্তা করবেন না, সে তো আপনারই ভাতিজা, আপনার মতোই সব পারবে। লিওন বলে তারপরও আমার চিন্তা কমছে না, কারণ যত যাই হোক সে তো একটা বাচ্চাই। হিয়ন বলে এত চিন্তা যখন হচ্ছে তাহলে আপনার তো তার কাছে যাওয়ার দরকার। তখন সে দেখে যে লিয়ান তো অনেক বেশি ঘামছে। এদিকে হুইজু একটা অনুষ্ঠানে আসে। এই একই অনুষ্ঠানে কিং লিওনও এসেছে। তার গার্ডরা তো সেখানে বসে খাচ্ছিল, মানে পুরো কেয়ার ফ্রি। তখনই সেখানে লিওন পৌঁছে যায়। গার্ড তাকে আটকানোর চেষ্টা করে, তবে লিওন ধমক দিলে সে সরে যায়। তখন আমাদের দেখানো হয় সে এখানে কিভাবে এসেছে। আসলে সে যখন বাড়িতে ছিল তখন কিং তাকে কল করে বলছিল যে আঙ্কেল তুমি এখানে চলে আসো, আমার অনেক ভয় করছে। বর্তমানে সে লিওনকে বলে আর কোনো চিন্তা নেই, আমি তো এখানে চলে এসেছি। কিং যখন একা একা হেঁটে যাচ্ছিল তখন ফ্ল্যাশ লাইট দেখে তো তার মাথা ঘুরতে থাকে। তখনই লিওন এসে তার হাত ধরে নেয়। পরের সিনে আমরা তাদের স্টেজে দেখি কিং কিছু অ্যাওয়ার্ডস বিতরণ করছিল। এখানে হুইজু একটা অ্যাওয়ার্ড পায়। সে স্টেজে এসে কিংকে বলে আপনি কি এটা আমার মাথায় পরিয়ে দিতে পারবেন? কিং পরিয়ে দেয়। এরপর লিওন তাকে ফ্লাওয়ার দেয়। হুইজু বলে এটা তো ফর্মালিটির ফ্লাওয়ার, তোমার কি মনে হয় না তোমার নিজে থেকে আমাকে কিছু ফ্লাওয়ার দেওয়া উচিত? এরপর তাদের ফটো ক্লিক করা হয়। পরের সিনে হুইজু বাইরে এসেও নিজের কিছু সেলফি ক্লিক করা সেগুলো পোস্ট করে দেয়। এদিকে আমরা জিয়ংবুকে দেখতে পাই যে হুইজুর অ্যাওয়ার্ড পাওয়ার ব্যাপারটা জানতে পেরে যায়। তখনই তার সাথে দেখা করার জন্য চলে যেতে থাকে। এদিকে কিং একা একা বাড়ি ফিরে যাওয়ার জন্য তার অনেক মন খারাপ ছিল। যাই হোক, সে যাওয়ার পর হিউনের তো আবার লিওনকে দেখে অনেক চিন্তা হতে থাকে, কারণ তার শরীরটা অনেক খারাপ ছিল। এদিকে
হুইজুকে দেখে সে তখনও টুপিটা মাথায় দিয়েছিল। তখনই সেখানে জিউম্বু পৌঁছে যায় আর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তাকে কংগ্রাচুলেশন জানায়। এরপর আমরা তাদের রেস্টুরেন্টে দেখি জিউঙ্গু বলছিল এবার অন্তত টুপিটা খুলো, এটা অনেক বেশি এম্বারেসিং। হুইজু বলে এটা কি আসলে এম্বারেসিং, আমাকে কি কিউট লাগছে না, এই বলে সে টুপিটা খুলে রাখে। এরপর সেটার মাঝে লাগানো ফুলগুলো দেখতে থাকে। জিউঙ্গু বলে তুমি একদমই আগের মতো আছো, একটুও বদলাওনি। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জিউঙ্গু মোটেই ভালো করে তীর ত্যাগ করতে পারছিল না। হুইজু তাকে কতগুলো কথা শোনায়, এরপর নিজে থেকে শেখাতে থাকে। তাকে এত কাছে দেখে তো জিউঙ্গুর হার্টবিট বেড়ে যায়। বর্তমানে হুইজু এই ব্যাপারটা নিয়ে জিউঙ্গুর উপর হাসাহাসি করছিল। এদিকে হিয়ন ফার্মেসি থেকে মেডিসিন এনে লিওনকে দেয়। হিয়ন বলে আপনার এই অসুস্থতার জন্য হসপিটালে যাওয়া উচিত। লিওন বলে না, আমি সেখানে গেলে এই ব্যাপারটা সবাই জেনে যাবে। পরের সিনে দেখে হুইজু সেই হোটেলেই আসে যার সাথে হিয়নের দেখা হয়ে যায়। এরপর দেখে একটা ডাক্তার লিওনকে দেখছিল। সে বলে দেয় যে চিন্তার কোনো ব্যাপার নেই। পরে যখন সে চলে যাচ্ছিল তখন হুইজু তাকে আটকায়। আসলে এটা হুইজুর পার্সোনাল ডক্টর ছিল। যাই হোক, হুইজু তাকে বলে বাইরে গেলেই কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবেন যে আপনি শুধু আমাকে দেখতে এসেছেন। ডাক্তারও বুঝতে পারে লিয়ানের ব্যাপারটা সিক্রেট রাখতে হবে। এদিকে আয়রন কিং লিওনকে বকছিল, আমি তোমাকে সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে পাঠিয়েছি আর তুমি সেটা না করে লিওনকে কল করে ডেকেছিলে। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট আয়রনকে বুঝাচ্ছিল যে তার উপর এত রাগারাগি করবেন না, সে তো একটা বাচ্চাই। আয়রন বলে ওকে বকার সময় ওর মাঝে আমার স্বামীর ঝলক দেখেছি আর এখন আমার অনেক ভয় হচ্ছে। পরের সিনে হুইজু হিয়ন আর তার নিজের জন্য দুটা বার্গার নিয়ে আসে। এরপরে বার্গার খেতে খেতে হুইজু বলছিল লিয়ানের তো এখন রয়্যাল প্যালেসে থাকা দরকার, ওখানে তারা আরো বেশি কমফোর্টেবল ফিল হবে। হিয়ন বলে মোটেই না, সেখানে সে অসুস্থ হয়ে পড়লে প্যালেসের সমস্ত ফিজিশিয়ানরা তাকে 24 ঘন্টা ঘিরে ধরে রাখবে আর সে যদি হসপিটালেও যায় তাহলে তার অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়বে, তাই এখন এখানে থাকাই তার জন্য পারফেক্ট। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সে তাড়াহুড়া করে হুইজুকে বলতে থাকে জলদি লুকিয়ে পড়ো, কুইন এখানেই আসছে। পরের সিনে এসে আয়রনের জন্য দরজা খুলে দেয় যে সোজা বেডরুমে চলে যায়। তবে বিছানায় লিয়ান ছিল না। সে তখন পাশ থেকে বেরিয়ে আসে আর আয়রনকে দেখে হিয়নকে বলে এই যে মহিলাটা এসেছে একে বলে বাইরে যেতে, আমি পরে দেখা করব। আয়রনও বাইরে চলে আসে। তবে সেখানে হুইজুর পার্স দেখে সে আবারও ভিতরে আসে এবং লিয়ান আর হুইজুকে একসাথে দেখে ফেলে। সে লিয়ানকে বলে এর ব্যাপারে তোমাকে আমাকে ভালো একটা ব্যাখ্যা দিতে হবে। পরদিন সকালে হুইজু তো আরামসে ঘুমাচ্ছিল। তখন দোহি তাকে কল করে বলে তোমার ফোনের লোকেশন অন করো, আমি এখনই আসছি। আসলে এই খবরটা সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল যে লিওন আর হুইজু নাকি এখন ডেট করছে। হুইজু এটা দেখে আরো অনেক বেশি খুশি হয়ে যায়। দোহি তাকে আরো কিছু ছবি দেখিয়ে বলে যে তোমাদের হোটেলে আসার আর যাওয়ার ছবিও রিপোর্টাররা তুলে নিয়েছে, তারা তোমার ডক্টরের সাথেও কথা বলেছে। এখন তো মানুষ এটাও বলছে যে তুমি ডক্টর দেখিয়েছো কারণ তুমি লিওনের বেবির মা হতে যাচ্ছ। হুইজু তো এটা শুনে আরো হেসে দেয়। এই সমস্ত কিছু আসলে আয়রন এর কাজ ছিল। সে তখন বলতে থাকে ওই হুইজু একটা কমনার, এবার আমিও দেখব লিয়ান একজন রয়্যাল হয়ে এই কমনের ব্যাপারটা নিয়ে কি করে। এদিকে দহিত হুইজুকে বকেই যাচ্ছিল, যার তো এসবে কিছু যায় আসে না। এদিকে হোটেলের বাইরে গাড়িতে বসে লিয়ান হিয়নকে বলছিল এটাকে আমার রেসিডেন্সের দিকে নিয়ে যাও, মানে সে এখন তার বাড়ি যেতে চায়। বরের সিনে দেখি হুইজু লিয়ানের বাড়িতে এসেছে, সাথে দহিও ছিল। তবে হিয়ন দহিকে আটকে দিয়ে বলে এটা পার্সোনাল মিটিং, হুইজু আর লিয়ানের মাঝখানে আপনি যেতে পারবেন না। পরের সিনে হুইজুকে লিয়ানের সামনে দেখতে পাই। লিয়ান এখানে তার কাছে ক্ষমা চায়, বলে আমার জন্য তুমি ফেঁসে গেলে, বলো এই ক্ষতিপূরণ হিসেবে আমাকে কি করতে হবে। হুইজু আবারও সেই লাল খামটা বের করে আর এটা খুললে দেখা যায় এর মাঝে কিছু শুকনো ফুল ছিল। হুইজু বলে এগুলো ফ্লাওয়ার অফ অনার, যেগুলো আমি তোমাকে হারিয়ে পেয়েছিলাম। আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় এটা আর্চারি ম্যাচের সেই ফাইনাল সময়ের সিন ছিল। এবার লিওনের তীর ছাড়ার পালা।
তবে সে ইচ্ছে করে তীরটা বাঁকা করে, যার ফলে তার টিমকে 7 পয়েন্টে দেওয়া হয় আর হুইজু টিম জিতে যায়। তবে হুইজু এতে একদমই খুশি ছিল না, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে সে নিজের যোগ্যতায় জিতেনি, বরং লিয়ান তাকে জিতিয়েছে বলে জিতেছে। বর্তমানে লিয়ান বলছিল, আমি অতীতে এমন মানুষের কাছে হেরে গিয়েছিলাম যাকে আমি হারাতে পারতাম। হুইজু বলে, দেখো, আমি তোমাকে শুধু রয়্যাল টাইটেলের জন্য বিয়ে করতে চাই, যেন সবাই আমাকে সম্মান করে, কারণ এই জীবনে কখনো আমি আমার প্রাপ্য সম্মান পাইনি। লিয়ান বলে, তোমার শুধুমাত্র একটা টাইটেল চাই। এই বলে সে চুপ করে থাকে। এরপর বলে ওঠে, ঠিক আছে, তাহলে একটা প্রিন্সকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাও, আর এটাও মাথায় রেখো যে এরপর থেকে পুরো পৃথিবী তোমার এগেন্সে চলে যাবে, তাদেরকে ফেস করার জন্য রেডি হয়ে থাকো। হুইজু তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর দেখানো হয় লিয়ান প্যালেসে চলে আসে। এখানে অনেক রিপোর্টাররা ছিল যারা তাকে ওই রিউমার্সগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন করছিল। তখন রিয়ান গাড়ি থেকে হুইজুকে বের করে। এটা দেখে তো রিপোর্টাররা আরো বেশি করে ছবি তুলতে থাকে। তারা দুজন ভিতরে চলে আসে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিওন বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এর আগে তোমার একটা কাজ করতে হবে, সমস্ত মানুষদের তোমার সাইডে করতে হবে। হুইজু বলে, হয়ে যাবে। এরপর আর কি, সে তার পিআর টিমকে কাজে লাগিয়ে দেয়, যারা বর্তমানে তার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল লিখেছিল যে হুইজু অনেক বেশি সুন্দরী, অনেক বেশি স্মার্ট, তাদের দুজনকে একসাথে অনেক বেশি সুন্দর লাগছে, হুইজু প্রিন্সের জন্য একদমই পারফেক্ট, এমন আরো অনেক কিছু। যাই হোক, এদিকে এরা যখন ভিতরে আসে তখন কোর্ট লেডি লিয়ানকে বলে যে কুইন আপনার সাথে দেখা করতে চায়। লিয়ান বলে, কাল সকালে দেখা করব। কোর্ট লেডি বলে, না না, উনি আপনার জন্য অপেক্ষা করছেন, এমনকি উনি খাবারও খাননি। তখন লিয়ান হুইজুকে বলে, তুমি এখানে থাকো, আমি দেখা করে আসি। হুইজু বলে, আমি একা থাকবো? লিয়ান তার চুল ঠিক করতে করতে বলে, কিছুক্ষণেরই ব্যাপার। এদিকে আইরাং আর্টিকেলগুলো পড়ছিল, তখনই সেখানে লিওন আসে। আইরাং বলে, তুমি এর জন্য আমার কাছে ক্ষমা কখন চাইবে? এসব কি করেছো? তাকে প্যালেস অব্দি কেন নিয়ে এসেছো? লিওন বলে, আমি ক্ষমা কেন চাইবো? আমি তো সবকিছু স্বীকার করতে এসেছি। আমি তাকে বিয়ে করতে চাই, আর বিয়ের আগের প্রেগনেন্সির ব্যাপারে আপনি তো ভালোই জানেন। আইরান চুপ হয়ে যায়। লিয়ান বলে, চিন্তা করবেন না, আমি এমন কিছু করব না। পরে সে বাইরে আসলে হিয়নকে বলে, তুমি এখানে, তাহলে হুইজুর কাছে কে? পরের সিনে সে হুইজুর কাছে এসে দেখে সে তো কিং লিওনকে রামেন খাওয়াচ্ছে। সে কিংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? কিং বলে, আমার ঘুম আসছিল না দেখে আমি হাঁটতে বেরিয়েছি। তখন হুইজু আমাকে বলেছে খালি পেটে নাকি ঘুম আসে না, তাই তো আমি এখানে বসে রামেন খাচ্ছি। লিয়ান জলদি দাসীকে হুকুম করে কিংকে তার রুমে নিয়ে যেতে। পরের সিনে হুইজু বলছিল, এক বল রামেনই তো, এই নিয়ে এত সিনক্রিট করার কি আছে? তুমি তো তাকে পুরোটা খেতেও দিলে না। লিওন বলে, তুমি কুইনকে চিনো না, সে যে কোনো কিছু নিয়ে ঝামেলা পাকিয়ে ফেলতে পারে, তাছাড়া সে বলেছে আমাদের বিয়েতে নাকি সে অনুমতিও দিবে না। হুইজু বলে, আমি এমন কিছু একটা এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা, এবার তোমার পরিবারের মানুষ কি আমার উপর টর্চার করবে, যেমনটা টিভি সিরিয়ালে দেখানো হয়? যদি আইরাঙের সাথে আমার মারামারি লাগে তাহলে তুমি কার সাইড নিবে? লিওন বলে, আমি তোমার সাইড নিব। এরপর তার কাছে এসে বলে, আমাদের এমন ভাবে অ্যাক্টিং করতে হবে যেন সবাই মনে করে আমি তোমার প্রেমে পাগল। পরের সিনে কোর্ট লেডি লিয়ানকে বলছিল, মিস হুইজু এই রুমে ঘুমাতে পারবে না, তার জন্য আমরা আলাদা রুমের ব্যবস্থা করেছি। লিয়ান বলে, হুইজু এখানেই ঘুমাবে। পিছন থেকে হুইজু বলে, একটা কটনের নাইট ড্রেস পেলে খুশি হতাম। পরের সিনে তারা শুয়েছিল। লিয়ান বলে, সোফাও তো ছিল। হুইজু বলে, এটাই কমফোর্টেবল। লিয়ান বলে, সোফাও কমফোর্টেবল। হুইজু বলে, ঠিক আছে, তুমি চলে যাও সেখানে। লিয়ান তো চুপ হয়ে যায়। একটু পর ব্ল্যাঙ্কেট নিয়ে আবার তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। কেউ কারো থেকে কম নয়। বাইরে থেকে এদের চিৎকারের আওয়াজ শুনে সার্ভিসরা তো সব লজ্জা পেয়ে যায়। হায় হায়, বিয়ের আগে এসব কি হয়ে যাচ্ছে। যাক, এবার পরদিন সকালে হিয়ন লিয়নকে ডেকে তুলছিল যে কত কাজ পড়ে আছে, আর এভাবে সে এখানেও ঘুমাচ্ছে। মিস হুইজু সে কখন উঠে চলে গেছে। লিয়ানের এমন হেয়ার স্টাইল দেখে আমরা বুঝতেই পারি বেচারা রাতভর ভালো করে ঘুমাতে পারেনি। এদিকে হুইজু অফিসে চলে আসে। দহি বলে, কি গতকালের ড্রেস পরে আবারও কেন এসেছো? মানুষ কি ভাববে? হুইজু বলে, তাদের ভাবার জন্যই তো আমি পড়েছি, তারা ভাবুক, ভেবে বের করুক যে গতকাল রাতটা আমি কোথায় কাটিয়েছি। এদিকে সাং কিং এর সাথে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে, আপনি কি রাতে ভালো করে ঘুমিয়েছিলেন? কিং বলে, না। সাংগুং বলে, কেন?
কাল রাতে কি আবার বাবাকে স্বপ্ন দেখেছেন? তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে সাংগুং কিং এর বাবা অর্থাৎ লিয়ানের ভাইকে বিয়ের জন্য রেডি করছিল। এখানে সে তাকে বলে, ক্রাউন প্রিন্স আপনি ভয় পাবেন না, আমি সবসময় আপনার সাথে থাকব। তখনই সেখানে লিয়ান চলে আসে। সাংগুং তাকে আটকানোর চেষ্টা করে যে কিং তোমাকে তার সাথে দেখা করতে বারণ করেছে। লিয়ান তাকে ইগনোর করে গিয়ে ভাইয়ের কলার ধরে আর বলে, আগে যা কিছু হবে সবকিছুর জন্য তুমি দায়ী থাকবে। আমি তোমাকে শেষ একটা সুযোগ দিয়েছিলাম, এবার সামনে যা হবে তা তোমাকে সামলাতে হবে। বর্তমানে সাংগুং কিংকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় আপনার সাথে আছি। এখানে তার এমন স্মাইল দেখে ভালোই বোঝা যায় যে এই বেটা সামনে কিছু একটা ঝামেলা করতে চলেছে। এদিকে প্রাইম মিনিস্টার জিউংবু হুইজুর সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি লিয়ানকে বিয়ে করতে চলেছ? হুইজু নাটক করে বলে, হ্যাঁ, কারণ আমি ওর থেকে আর একটা মুহূর্ত দূরে থাকতে পারছি না। ওর পরিবার ওকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ফোর্স করছে। এমত অবস্থায় আমাদের দুজনকে তো বিয়ে করে নিতেই হবে। এদিকে লিয়ান বসে প্ল্যান করছিল তার বিয়েতে কাকে কাকে ইনভাইট করা হবে। তখনই হিওন এসে বলে যে কুইন আইরাং অসুস্থ হওয়ার ভান করছিল, যেন কোনো রয়্যাল স্টেটমেন্ট এখন পাবলিশ না করা যায়। তখনই হুইজু লিয়ানকে কল করে, কথা বলতে বলতে হাঁটছিল। হুইজুর দিকে কিছু বাচ্চারা ডিম ছুঁড়ে মারে। হুইজুর সাথে সাথে কল কেটে দেয়। লিয়ান তো চিন্তায় পড়ে যায় যে কেন হুট করে কল কেন কাটলো। তখনই হিয়ান তার জন্য এক রাজ্যের কাজ নিয়ে চলে আসে, যে এগুলো কিংয়ের কাজ, এগুলো কুইনের কাজ, এগুলো এর কাজ, ওর কাজ, এই সব কিছু আপনাকে সামলাতে হবে। এত কাজ দেখে লিয়ান তো ডিপ্রেশনে চলে যায়। এদিকে হুইজু ওই বাচ্চাদের বকছিল যে লিয়ানের সাথে তোমাদের কি এমন সম্পর্ক আছে যে তোমরা আমার উপর এত রেগে আছো। তারা বলে সে আমাদের স্কলারশিপ দিয়ে রেখেছে। হুইজু বলে, স্কলারশিপ দিয়েছে মানে তো আর ডেট করবে না, সময় আছে, শুধরে যাও, নইলে কিন্তু আমি তোমাদের উপর লিগ্যাল অ্যাকশন নিতে পারি। এদিকে জিউংবু চার্চে প্রে করছিল। পরে এসে ফাদারের সাথে কথা বলে যে আমার একটা ফ্রেন্ড বিয়ে করতে চলেছে, আমি তার জন্য ব্লেসিং নিতে এসেছিলাম, তবে এখানে আমি নিজের জন্য খুব খারাপ কিছু একটা উইশ করে ফেলেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইজু টিচার্স রুম থেকে কিছু একটা চুরি করছিল, যেটা জিউংবু নোটিশ করে। তখন সেখানে অন্য টিচার আসছে দেখে সে তাকে বলে দেয় যে প্রিন্সিপাল আপনাকে ডাকছে। সেই টিচার চলে গেলে হুইজু বের হয়ে চলে যায়। জিউংবু মনে মনে বলছিল, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, তোমাকে কোনো কষ্ট পেতে দিব না, মানে সে তাকে ভালোবাসতো। যাক, বর্তমানে এবার হুইজু যখন বাড়ি আসে, দরজার সামনে এসে সে তার বাবাকে দেখতে পায়। পরের সিনে বাবা তাকে জিজ্ঞাসা করে, এই সমস্ত কিছু মিথ্যা কথা তাই না? এগুলো সব তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য করছো। কিন্তু হুইজু তো অস্বীকার করে। বাবা বলে, আজ আমার ওয়াইফ আর তাইজুর মায়ের মৃত্যুবার্ষিকী, তোমার সেটা মনে আছে কি? ফ্ল্যাশব্যাকে দেখে ছোট্ট হুইজু তার বাবার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেদিনই তাইজুর মা প্রথমবারের মতো তাকে দেখে। বাবা কার্ডদের বলে, একে কোনো অরফানে দিয়ে আসো, জানি না কার বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে। হুইজু বলে, আমি আপনারই বাচ্চা। এখানে আমরা জানতে পারি হুইজুর মা তাকে ত্যাগ করেছে। যাই হোক, তাইজুর মা যখন হুইজুর ব্যাপারে জানতে পারে, সেই কষ্ট নিতে না পেরে হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যায়। সেদিনের পর থেকেই তার বাবা এবং তাইজু দুজনে হুইজুকে অনেক বেশি ঘৃণা করতে শুরু করে। পরের পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।